পর্যটক ও পুণ্যার্থীদের সবসময় টানে চন্দ্রনাথ পাহাড়। এখানে তাই নিত্যদিনই অগণিত মানুষের আসা যাওয়া। আমাদের চন্দ্রনাথ অভিযান শুরু হবে ব্যাসকুণ্ড থেকে। পৌরাণিক আখ্যানে মহামুনি ব্যাসদেব এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে এমন নাম। শিব চতুর্দশীতে স্বয়ম্ভূনাথ দর্শনের আগে এ কুণ্ডে স্নান সারার প্রথা অনেক প্রাচীন। আর যে গাছটির নিচে ব্যাসদেব ধ্যান করেছিলেন সেটার নাম অক্ষয়বট। গাছের গোড়ায় পূজার নৈবেদ্য। অনেকেই প্রণাম জানিয়ে যাচ্ছেন। ব্যাসকুণ্ডের পাড় জুড়ে অনেক সমাধি আমরা দেখতে পাচ্ছি। ব্যাসকুণ্ডের বিপরীতে শঙ্কর মঠ। অষ্টম শতকে একজন ধর্মগুরু মাত্র কয়েক বছরের মধ্যে ভারতবর্ষকে শৈব ভারতে পরিণত করেছিলেন। তার উপাধি ছিল শঙ্করাচার্য। তার নামেই এই মঠ। এখান থেকে খানিক সামনে এগিয়ে একটি ছড়া। ছড়াটা পার হলে পাহাড়ের চড়াই। খানিক উঠে রাস্তাটা যেখানে ডান দিকে বেঁকেছে সেখানে ছোট্ট একটা নতুন মন্দির নির্মাণ হচ্ছে। তার পাশেই পুরনো হনুমান মন্দির। উল্টো দিকে সিঁড়িটা ধরে পাহাড়ের কোলে খানিক নামলে সীতারকুণ্ড। প্রিয় দর্শক, আমরা এখন আছি সীতাকুণ্ডের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটা ঝর্ণা নেমে এসেছে পাহাড়ের উপর থেকে। ঠিক তার পাশে একটা মন্দির। মন্দিরের সামনে একটা কুণ্ড, যদি এখন বাধাই করা, এটার নাম হলো সীতাকুণ্ড। তো এই সীতাকুণ্ডের নামের সাথে চট্টগ্রামের এই যে সীতাকুণ্ড উপজেলা, এই নামের সাথে কিন্তু এই সীতাকুণ্ডের একটা গভীর সম্পর্ক আছে। যদিও সতী বা সীতা যে কোনোটা থেকে সীতাকুণ্ডের নামটা আসতে পারে, এটা নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। দেশ বিদেশে নাথ, তীর্থ, মঠ ও মন্দির গ্রন্থে প্রফুল্ল কুমার দেবনাথ লিখেছেন যে একসময় এই এলাকার শাসনকর্তা ছিলেন চন্দ্রেশ্বর নাথ নামে একজন ব্যক্তি। চন্দ্রেশ্বর নাথের একজন সুন্দরী কন্যা ছিল, তার নাম ছিল কৈবল্যা। একবার তিনি সতীত্ব রক্ষায় একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন, আত্মহত্যা করেন। তখন এই কুণ্ডটার নাম হয়ে যায় সীতাকুণ্ড। কালক্রমে পুরো এলাকাটা সীতাকুণ্ড নাম হিসেবে পরিচিতি পায়। যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে আরও দুটো কুণ্ড আছে, রামকুণ্ড এবং লক্ষণকুণ্ড। এবং আমরা যে উপত্যকাটায় দাঁড়িয়ে আছি তার ঠিক উপরে একটা হনুমান মন্দির আছে। এই হনুমান মন্দির, রামকুণ্ড, লক্ষণকুণ্ড পৌরাণিক গল্পের আরেকটা দিক নির্দেশ করছে। সেই পৌরাণিক উপাখ্যানে কিন্তু রাম লক্ষণ সীতার যে সীতা, এই কুণ্ডটা তার নামেই। বিভিন্ন পৌরাণিক উপাখ্যানে আমরা পাচ্ছি বনবাসকালে রাম, লক্ষণ এবং সীতা পূর্বদেশ ভ্রমণে এসেছিলেন। সে সময়ে এই পূর্বদেশ বা এই বঙ্গ রাজা দশরথের রাজত্বের আওতাভুক্ত ছিল। বনবাসকালে সর্বভঙ্গ মুনির আশ্রমে একবার গিয়েছিলেন রাম, লক্ষণ, সীতা। সর্বভঙ্গ মুনি তাদেরকে পূর্বদেশ ভ্রমণের পরামর্শ দেন। মহামুনি ভার্গব ধ্যানযোগে জানতে পারেন রাম, লক্ষণ, সীতা সীতাকুণ্ডের এই জায়গাটাতে আসছেন। তখন তিনি তার স্নানের জন্য 3টা উষ্ণ পানির কুণ্ড তৈরি করেন। প্রথমে কূপটা সীতাকুণ্ড নামে পরিচিতি পায়। কালক্রমে পুরো এলাকাটা সীতাকুণ্ড নামে পরিচিতি পায়। এরপরে ধীরে ধীরে আমরা আরেকটু উপরের চত্বরে যাব। সেখানে সীতাকুণ্ডের নাম সম্পর্কিত যে আরেকটা উপাখ্যান পাওয়া যায়, সতী বা বিষ্ণু চক্রে খণ্ডিত সতীর দেহের ডান হাতে এসে এখানে পতিত হয়, যেখানে এখন ভবানী মন্দির। আমরা একটু পরেই সেখানে যাব, সেই জায়গার সাথে আপনাদের পরিচয় করে দিব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।
সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল যাওয়া, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল। ভবানী মন্দিরের পাশ দিয়ে যে সিঁড়িটা উঠে গেছে তার মাথায় এক চত্বরে অনেক মন্দির। পুরনো কোনো মন্দির ঘাসলতা গজিয়ে পরিত্যক্ত, কোথাও হয়তো নতুন ভবন উঠছে। এখানে স্বয়ম্ভুনাথ, অন্নপূর্ণা, বিষ্ণু মন্দির আমরা দেখতে পাচ্ছি। চত্বরের ওপাশে জগন্নাথ মন্দিরও আছে। বলা হয়ে থাকে হিন্দু ধর্মে যত দেবদেবী পূজিত হন সবারই অন্তত একটি করে মন্দির আছে এই পাহাড়ে। এখান থেকে উল্টো দিকের উপত্যকায় গয়াকুণ্ড। এই কুণ্ডের ভেতর দিয়ে মন্থন নদী পূর্ব থেকে পশ্চিমে বয়ে গেছে বলে বিশ্বাস প্রচলিত। পূর্বপুরুষদের পিণ্ডদান করা হয় এখানে। তার পেছনে আমরা সবুজে ছাওয়া এক উপত্যকা দেখতে পাচ্ছি। এই মন্দির চত্বরের প্রান্ত থেকেই কিন্তু আমরা চন্দ্রনাথের চূড়া দেখতে পাচ্ছি। খাড়া খাড়া শৈল শিরাগুলোকে মনে হচ্ছে মন্দির, আর পাহাড়ের চূড়ার চন্দ্রনাথ মন্দিরকে মনে হচ্ছে খেলনা ঘরের মতো ছোট্ট। একটু সামনে এক প্রস্থ সিঁড়ির মাথায় একটা ঝর্ণা। তারপর রাস্তাটা ভাগ হয়ে গেছে দুভাগে। ডানের সিঁড়িটা খুব বেশি খাড়া, সুতরাং আসুন আমরা বাঁয়ের পথে উপরে উঠি। সামনে পথের দুপাশে পাহাড়ের ঝোপ ক্রমে ক্রমে ঘন হচ্ছে। কোথাও এক পাশে খান, কোথাও বা দুপাশেই, কোথাও এক পাশে খাঁড়ার দেয়াল, কোথাও বা গিরিখাঁদের মতো দুপাশ থেকে পাহাড় চেপে এসেছে সিঁড়ির উপরে। পাহাড়ের গায়ে পাহাড়ি গাছগাছালি, ভাঁজে ভাঁজে মানুষের রোপিত বৃক্ষের দাপট, ঢালে হলুদ ক্ষেত, পেয়ারা, আমলকি বাগান, মাঝে মধ্যে খেজুর, জাম্বুরা, গাব গাছ। ওগুলোর মাথা ছাড়িয়ে কোথাও কোথাও দাঁড়িয়ে আছে তাল গাছ। কোথাও সিঁড়িতে গড়াগড়ি খাচ্ছে অপরিণত আমলকি, কোথাও বা পথের উপরে নুয়ে এসেছে শিউলির ডগা। পাহাড় এবং সমুদ্রের যে অপূর্ব মিলন, এটা এখানে না আসতে আসলে বোঝা যায় না। আমরা এখন যে জায়গাটায় অবস্থান করছি, এই জায়গাটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের ঠিক মাঝামাঝি একটা স্তরে আছে। এই অবস্থান থেকে যদি জাস্ট এদিকে যদি একটু সাগরের দিকে যদি একটু চোখ দেন, পশ্চিম দিকে যদি একটু চোখ দেন, তাহলে দেখতে পাবেন যে সামনে আসলে এই যে পাহাড় শ্রেণীটা ঠিক পরেই সীতাকুণ্ড শহরের ঠিক পরেই হচ্ছে সন্দ্বীপ চ্যানেল। এই সন্দ্বীপ চ্যানেলের ওই পাশে সে সবুজ রেখার মতো যেটা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে সন্দ্বীপ। পাহাড়, নগর এবং সমুদ্র, এইটার যে অপূর্ব মিলন, পৃথিবীর আর কোথাও এত চমৎকার সন্নিবেশটা আসলে অবলোকন করা যায় না। তো চলুন এবার আমরা বিরূপাক্ষ মন্দির এবং তারপরে আমরা চন্দ্রনাথ মন্দিরটা আপনাদেরকে দেখাবো।
বাহ, বাহ। এরকম পাহাড়ে এলে আপনি এরকম ছোট ছোট অসংখ্য ঝর্ণা আসলে দেখতে পাবেন। আমরা আসার পথে এরকম অনেক ঝিরিও দেখতে পেয়েছি। তো এই দিকে আসলে বা পাহাড়ে উঠলে আসলে এইরকম মানে এরকম শীতল এবং একদম পান উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন পানির স্পর্শটা উপভোগ করা থেকে আসলে কোনোভাবেই আপনারা বিরত থাকবেন না। এবং এইখানে আসলে আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে সরীসৃপের অবস্থান আছে। আমরা এই কিছুক্ষণ এইমাত্র আমরা দেখলাম যে এই দিক দিয়ে আসলে একটা সাপ এবং একটা ব্যাঙের সামনে দিয়ে এই সাপটা চলে গেল। সচেতন থাকা সবার জন্য খুব বেশি জরুরি। আসুন আমরা পরের ধাপগুলোতে যাই। শেষ। আমরা মনে হয় এখন চন্দ্রনাথ মন্দিরে চলে আসছি। হ্যাঁ, সেই চন্দ্রনাথ মন্দির না? সেই চন্দ্রনাথ মন্দির। হ্যাঁ, আমরা এর আগেও এখানে এসেছি, কিন্তু দেখেন অনুভূতিটা প্রতিবারই আমাদের মনে হয় যে এই একেবারে নতুন নতুন জায়গা। বারের জন্য আসলাম। এবং এক এক সময় আমরা নতুন জায়গা বলে মনে হয় এবং না? এক এক সময় আমরা এক একটা বিউটি পাই। দেখেন এখনকার যে রোদ, ভগবান চন্দ্রনাথ শিবায় নমঃ।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রতি বছরের ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে মেলা হয়। প্রচুর ভক্তবৃন্দ এখানে আসে বিভিন্ন দেশ থেকে, যেমন কানাডা, ফ্রান্স, নেপাল, ভুটান, সুইজারল্যান্ড, পার্শ্ববর্তী ভারত। 3 দিন ব্যাপী মানে অনেক লক্ষাধিক লোকের সমাগম হয় এই চন্দ্রনাথ ধামে। প্রতিদিন পর্যটকরা আসে। সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকে, ভালো থাকে। নমস্কার, নমস্কার, নমস্কার। চন্দ্রনাথ মন্দির নিয়ে আসলে বেশ কিছু মিথ পাওয়া যায়। মিথ মানে জনশ্রুতি, কিংবদন্তি, পৌরাণিক আখ্যান, আবার ঐতিহাসিক কিছু ডকুমেন্টও পাওয়া যায়। তো সবচেয়ে প্রচলিত একটা জনশ্রুতি বা কিংবদন্তি আমরা যদি বলা হচ্ছে যে নেপালের এক রাজা কোন এক সময় স্বপ্নে মন্দির নির্মাণের আদেশ পান তার সময়কার ভারতবর্ষের 5 স্থানে 5টা মন্দির নির্মাণের। সেই 5টা মন্দিরের একটা হচ্ছে চন্দ্রনাথ। তো এবার আমরা যদি রেফারেন্সের জায়গাতে আসি, দেশে বিদেশে নাথ, তীর্থ, মঠ ও মন্দির গ্রন্থে প্রফুল্ল কুমার দেবনাথ লিখছেন, 7দশ শতকে চন্দ্রেশ্বর নামে এক রাজা ছিলেন সীতাকুণ্ড অঞ্চলে। সেই রাজা চন্দ্রেশ্বর তার যে কুল দেবতা বা গৃহদেবতা শিবকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন। তখন তার নামে এই পাহাড়টার নাম হয়ে যায় চন্দ্রনাথ পাহাড়, আর এই মন্দিরটার নাম হয় চন্দ্রনাথ মন্দির। আবার ত্রিপুরা রাজবংশের যে ইতিহাস গ্রন্থ রাজমালা, সেই রাজমালা গ্রন্থে কৈলাস চন্দ্র সিংহ লিখছেন যে ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্যের নির্দেশে উজির নারায়ণ ঘোষ 7দশকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তার মানে এই মন্দিরের প্রতিষ্ঠা কাল আমরা ধরতে পারি যে 7দশ শতক। ঠিক এভাবেও বলা যাচ্ছে না। রাজমালা গ্রন্থে আবার লেখা হচ্ছে যে 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য এই চন্দ্রনাথ মন্দির থেকে কালী মূর্তি নিয়ে ত্রিপুরেশ্বরের মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আহমদ হাসান দানি উনি একটা প্রবন্ধে লিখেছেন, চন্দ্র রাজবংশ নামে একটা রাজবংশ ছিল যারা বাংলা শাসন করেছে প্রায় 150 বছর, এবং যে রাজবংশ পাল রাজবংশকে এই বঙ্গে ঢুকতে দেয়নি। পাল ও সেন যুগের বংশানুচরিত গ্রন্থে দীনেশচন্দ্র সরকার আরেকটু সুনির্দিষ্ট করে লিখছেন যে 9ম থেকে 11দশ শতাব্দী পর্যন্ত এই চন্দ্র রাজবংশ বঙ্গ শাসন করেছে। তাদের 7 জন রাজার নাম জানা যাচ্ছে, বেশ কয়েকটি তাম্র শাসন জানা যাচ্ছে, যাদের রাজধানী ছিল বিক্রমপুরে। তো এই চন্দ্র রাজবংশের শেষ রাজা গোবিন্দ মাণিক্য, দীনেশচন্দ্র সরকার লিখছেন যে উনি শৈব ছিলেন। তো যেহেতু চন্দ্রনাথ শৈব মন্দির, চন্দ্র রাজবংশের সাথে এই মন্দিরের সম্পর্ক থাকাটা বিচিত্র নয়। আসুন নিজেদেরকে জানি, বাংলাদেশকে জানি, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানি, সবগুলো বিষয় নিয়ে জেনে আমরা আমাদেরকে আরও বেশি সমৃদ্ধ করব। আমরা আবার যাব আমরা নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য কোনো স্পটে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।